দর্শক দেখেন, রাজনীতির কি অদ্ভুত খেলা। দুজন তরুণ, দুজন রাজনীতিক, গণ অভ্যুত্থানের নেতা, একজন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আর একজন মাহফুজ আলম। দুজনই একেবারে শেষ সময় পদত্যাগ করেছেন। অথচ মাহফুজ আলম এখন তিনি এনসিপিতেও যোগ দেবেন না, নির্বাচনও করবেন না। তাহলে তো তিনি সরকারে থাকতে পারতেন যদি নির্বাচন নাই করেন, কিন্তু তিনি সরকার থেকে পদত্যাগ করেছেন এবং তিনি একটা কথা বলেছেন, সেটা বলি। আবার দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একদম শেষ সময় থাকলেন, তারপরে বললেন নির্বাচনও করবেন স্বতন্ত্র হিসেবে। এখন এনসিপিতে শুধু যোগই দিলেন না, মুখপাত্র হলেন। দুজনের মধ্যে পার্থক্য দেখেন, রাজনীতির যে ব্যবধান, কে সততার রাজনীতি করে, কে ক্ষমতার রাজনীতি করে, আর কে আদর্শিক রাজনীতি করে, এটা একটু বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন। আর একটু মাহফুজ আলম কি বলছে? মাহফুজ আলম বলছে যে আমি সরকারই থাকতে চেয়েছিলাম, যেহেতু নির্বাচন করব না, কিন্তু সরকারের ভেতর থেকে বলা হলো যে ছাত্র প্রতিনিধি থাকলে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে, সেই কারণে আমি সরকার থেকে পদত্যাগ করেছি, কিন্তু আমি নির্বাচন করব না, এটা আমার সিদ্ধান্ত ছিল। তারপর মাহফুজ আলমকে নিয়ে তার সেই লক্ষ্মীপুর এক আসনে কেউ মনোনয়নপত্র তুলেছে, তিনি বিব্রত হয়েছেন, বাধা দিয়েছেন, কিন্তু তিনি কিন্তু রাজনীতির সাথে ছিলেন। ওসমান হাদির সেই স্মরণে শাহবাগের সেখানেও গেছেন। বোঝা যাচ্ছিল যে এনসিপিতেই তিনি যাবেন, কিন্তু এনসিপির তো ছন্দপতন হলো। এনসিপি হঠাৎ করে জামাতের জোটে চলে গেল। সাথে সাথেই মাহফুজ আলম বললেন যে না, তিনি যাবেন না। তিনি ব্যাখ্যা দেননি, কিন্তু যারা স্টাডি করেছেন মাহফুজ আলমকে, তারা জানেন যে তিনি জামাতের বিরোধী। মওদুদিবাদের বিরুদ্ধে তিনি লিখেছিলেন পোস্টে, আবার প্রত্যাহার করেছিলেন, সেটাও সত্য। তার মানে জামাতে যোগ দিক এনসিপি, এটা তিনি চাননি। এখনো তার অবস্থানটা পরিষ্কার, তিনি এখনো ব্যাখ্যা দেননি, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ছোট ছোট যে কথাবার্তা দিয়ে পরিষ্কার। এবং সম্ভবত তিনি রাজনীতিটাকে একটা আদর্শিক অবস্থানে বিবেচনা করতে চেয়েছেন। আসেন এবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুই উপদেষ্টার মধ্যে, দুই উপদেষ্টা বলবো না, নাহিদ ইসলাম সহ যদি ধরা হয়, সবচেয়ে বিতর্ক হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যেমন তার ক্রীড়াঙ্গনে, তেমন তার মন্ত্রণালয় বরাদ্দ, অতিরিক্ত বরাদ্দ বিভিন্ন খাতে, তারপরে তার এপিএস এর দুর্নীতি, এলাকায় বিপুল বরাদ্দ, তার বাবাকে নিয়ে আলোচনা, মানে নানা ভাবে তার বক্তব্যে সেই ওই যে ওস্টিন হোটেলে হাঁসের মাংস খাওয়া, যদি এতে 300 ফিটে যদি না পায় তাহলে ওস্টিন এসে খাওয়া, এই সমস্ত নানান কথাবার্তা। আমার সবগুলো আমার মনেও নেই, কিন্তু আপনারা হয়তো আরো বেশি জানেন আমার চেয়ে। এখন দেখেন তিনি কত নাটকীয় পরিবর্তন। বললো যে স্বতন্ত্র, ঢাকা 10 থেকে স্বতন্ত্র করবে, আবার তার এলাকা থেকে নমিনেশন পেপার তুলেছেন বলে খবরে দেখলাম। এখন এনসিপিতে তিনি থাকলেন, তার এই যে এনসিপি যে জামাতের সঙ্গে গেল, এটা নিয়ে তার কোনো বিরোধ নেই, মুখপাত্রও হলেন। তার মানে ক্ষমতা কেন্দ্রিক। ওই যে উপদেষ্টা ছিলেন, এটা ক্ষমতা। এবং এনসিপিতে কেন আসছিল না? এনসিপিতে একটা বড় পদ তিনি চাচ্ছিলেন, সেটা নিয়ে একটা দ্বন্দ্ব সংঘাত ছিল, সেই কারণে তিনি জয়েন করেনি। এখন সম্ভবত এনসিপি যেহেতু একটা বিপাকে পড়েছে, এনসিপি চলে যাওয়াতে অনেকে দল থেকে বের হয়ে গেছে, এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ক্ষমতা তিনি ফিরে পেলেন। এনসিপি অন্তত একটা মুখপাত্র হিসেবে সবসময় মিডিয়ার সামনে থাকবেন, আগে উপদেষ্টা হিসেবে থাকতে পারতেন, এখন তিনি এনসিপির মুখপাত্র হিসেবে থাকবেন। তো সেই কারণেই বলছি যে দুজন ছিল তরুণ প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, মাহফুজ আলম আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পার্থক্যগুলি দেখেন। এবারে নির্বাচনে বিএনপি বেকায়দায় আছে, জামাতও বেকায়দায় আছে। এখন পর্যন্ত যেটা খবর, যে এখনো নাকি আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। তো দাখিল করেছে সবাই, এখন হয়তো প্রত্যাহারের আগ পর্যন্ত চলবে। রুমিন ফারহানাও দাখিল করেছেন স্বতন্ত্র হিসাবে। ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল, আশুগঞ্জ, বিজয়নগরের একাংশ, সেখানে জমিয়তি উলামা ইসলাম তাকে ওই আসনটি ছেড়ে দিয়েছে বিএনপি। ধানের শীষ প্রতীক কাউকে দেয়নি, হাঁস প্রতীক নিয়ে রুমিন ফারহানা নির্বাচন করছেন। এইভাবে কিন্তু রুমিন ফারহানার মতন আরো অনেকেই নির্বাচন করছে। অন্তত 50 জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতেছে, এবং তার মধ্যে কয়েকজন, বেশ কয়েকজন বলবো, বেশ প্রভাবশালী। তারা কিন্তু জিতেও যেতে পারে, আর যদি জিতে নাও যায়, বিএনপির প্রার্থীর সাথে যে ভোট কাটাকাটি হবে, সেই কাটাকাটিতেও কিন্তু বেশ কিছু আসন বের হয়ে যাবে জামাতের পক্ষে। ফলে যথেষ্ট বিপদ এবং ঝুঁকির মধ্যে। আসলে বিএনপি একটা বেকায়দার মধ্যেই আছে, কারণ
প্রার্থী জোট, 3টা নির্বাচন করতে পারেনি। বিএনপির মতন রাজনৈতিক দল, এত বড় একটা রাজনৈতিক দল 3টা নির্বাচন করতে না পারাতে তারা কোনটা আসল প্রার্থী, কোনটা মানে নকল প্রার্থী, কে জিতবে না, এই অ্যাসেসমেন্ট গুলো সম্ভব হয়নি দলের পক্ষ থেকে। আর স্বাভাবিকভাবে বিএনপি তো আর ক্যাডার ভিত্তিক দল না, তো তাদের পক্ষে এই অ্যানালাইসিস করা এটা খুব কঠিন। তো সেই কারণে বিএনপি একটা বড় ধরনের আভ্যন্তরীণ ভাবে একটা ধাক্কা খাবে, যেটা যদি এর মধ্যে তারেক রহমান ব্যাপকভাবে চেষ্টা করে যে যারা স্বতন্ত্র হিসাবে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তাদেরকে ডেকে যদি আহ্বান জানিয়ে যদি তারা আহ্বানে সাড়া দেয়, তাহলে হয়তো আরো কিছু অনেকে হয়তো প্রত্যাহার করবে, সবাই হয়তো করবে না। কতটা কমানো যায় এটা হচ্ছে বিএনপির এখন চ্যালেঞ্জ। আমি জানি না বিএনপি ভাবছে কিনা, এটা একটা দিক। আবার অনেক কিছু আবার অতিক্রম করতে পারবে যখন বিএনপি মুভ করা শুরু করবে। তারেক রহমান সারা দেশে নির্বাচনী সফরে বের হবে। তো আজকেই দেখলাম, আজকে 2 দিন 3 দিন হলো নেতা কর্মীরা যেভাবে রাস্তায় রাস্তায় তাকে দেখলো, তাকে নিয়ে উচ্ছ্বাস আনন্দ। আজকে নয়াপল্টনে সামনে এত ভিড়, এটা তার রীতিমতো একটা বিশাল এক জনসভার রূপ নিয়েছে। অথচ আজকে কোনো আনুষ্ঠানিক কোনো কর্মসূচি ছিল না যে নয়াপল্টনে বিএনপি কোনো জনসভা ডেকেছে। তারেক রহমান কিভাবে ঘুরবে, মানে সারা দেশে সফর করবে কিভাবে, আমি ভাবছি। এত ভিড় হবে, এত জনস্রোত হবে, স্বাভাবিকভাবে 17 বছর পর তাদের প্রিয় মানুষটি এসছে বিএনপির মতন একটা বড় রাজনৈতিক দল, সেটা একটা হয়তো জোয়ার তৈরি হবে। সেই জোয়ারে হয়তো অতিক্রম করতে পারে, কিন্তু তারপরেও অতিরিক্ত সতর্কতা হিসেবে যারা নমিনেশন ফাইনালি পেল না যোগ্যতা থাকা সত্ত্বেও, তাদের সঙ্গে অবহেলা করা উচিত না, তাদের সঙ্গে বসা উচিত। তাদের সঙ্গে বসে যদি তাদেরকে কনভিন্স করতে পারেন তারেক রহমান, দলের